বিএনপির সরকারের ৬ মাসে প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রাধিকার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন চ্যালেঞ্জ। শিক্ষা খাতে ১৮০ দিনে ইতিবাচক নানা উদ্যোগ, মেধাবীদের শিক্ষক হিসেবে নিয়োগের পরামর্শ বিশ্লেষকদের। তীব্র গ্যাস সংকটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে স্থবিরতা, লাগামহীন লোডশেডিংয়ে গরমে অসুস্থতা বাড়ছে শিশুদের। ইরানের সাথে মার্কিন সমঝোতা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আজ। হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্য সংকটের এখনও হয়নি সুরাহা। শুভেচ্ছা, আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সোহেলি চাকমা। শেখ হাসিনা ইস্যুতে কথা বলছেন চিফ প্রসিকিউটর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কোনো আপিল 30 দিনের পরে মেনটেনেবল না। এই পর্যন্ত ট্রাইব্যুনালের জাজমেন্টের বিরুদ্ধে 30 দিন পরে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কোনো আপিল এই পর্যন্ত গ্রহণযোগ্য হয় নাই। এবং আমরা বিশ্বাস করি যে এই আপিলটিও যেটা মৌলানা আবুল কালাম আজাদ ফাইল করেছেন এইটিও রক্ষণীয় নয় এবং এটিও ডিসমিস হবে। আচ্ছা, শেখ হাসিনা ভারতে আছেন, কালকে আমরা নতুন একটা তথ্য দেখলাম, ভারতের আদালতে লড়াই করতে পারে। সরকার কি আসলে এরকম কিছু ভাবছে? সালাউদ্দিন আহমেদের এরকম একটা বিষয় ছিল আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, সেক্ষেত্রে আসলে কি হবে? মানে আমাদের কি আসলে আইনি লড়াই করেই তাকে আনতে হবে, নাকি যেভাবে আছে বন্দি বিনিময় চুক্তিটাই? দেখেন, আমরা আইনি লড়াই করে আনার জন্যই তো ইতিমধ্যে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে তারা আবেদন করেছে। যে আবেদনটা করেছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য, যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। না, এটা শোনেন, সালাউদ্দিন সাহেবের ইস্যুর সাথে শেখ হাসিনার ইস্যুর কোনো সম্পর্ক নাই। সালাউদ্দিন সাহেব, জনাব আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, তাকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় দুষ্কৃতিকারী সদস্য তাকে প্লেন ড্রেসে তার বাসা থেকে 10ই মার্চ 2015 সালে তাকে অপহরণ করে নিয়ে যায়। তাকে 61 দিন তাদেরকে গুম করে রেখে 10/5/2015 সালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে তাকে সেখানে নিয়ে ফেলে রাখা হয়। এবং পরে যখন উনি ট্রমাটাইজড অবস্থায় যখন তিনি বিভিন্ন জায়গায় ঘুরতেছিলেন, সেখানে তাকে পুলিশ তাদের হেফাজতে নেয়। পরবর্তীকালে ফরেনার্স অ্যাক্টের 14 ধারায় তার বিরুদ্ধে একটা মামলা দিয়েছিল। সেই মামলায় তিনি প্রমাণ করতে পেরেছিলেন যে বাংলাদেশের কিছু অসাধু, কিছু দুষ্কৃতিকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তাকে তুলে নিয়ে ভারতে তাকে ফেলে রাখা হয়। সেটি ভারতীয় আদালতের কাছে বা ওই মামলায় সুস্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় তাকে সেই মামলা থেকে বেকসুর খালাস দিয়েছে। সেই খালাসাদেশের বিরুদ্ধে তারা আপিল ফাইল করেছিলেন, সেই আপিলও তারা সেখানে খারিজ হয়েছে। সেই কারণে এবং পরবর্তীতে তিনি মুক্তি পেয়ে বাংলাদেশে এসছেন। বর্তমানে তিনি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তবে সেটার সাথে শেখ হাসিনার কার্যক্রমের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। দর্শক, শেখ হাসিনা ইস্যুতে কথা বলছিলেন চিফ প্রসিকিউটর। আমরা সরাসরি ছিলাম সেখানে। বিএনপির সরকারের 6 মাস পূর্ণ হলো আজ। ক্ষমতা গ্রহণের পর থেকে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মনোযোগ দিয়েছে সরকার, যা ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। আবার একই সাথে বিদ্যুৎ জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আর্থিক খাত সহ নানা সেক্টরে চ্যালেঞ্জের মুখে সরকার। এদিকে জুলাই সনদ নিয়ে রাজপথেও নামছে বিরোধী দল। সব মিলে সরকারকে দূরদর্শী সিদ্ধান্ত নেওয়ার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। ইজাজ শৌমিক জানাচ্ছেন বিস্তারিত। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান পরবর্তী গণতন্ত্রের উত্তরণের পথে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। এরই মধ্যে 180 দিন পার করল প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। বলা হচ্ছে এর মধ্য দিয়ে শেষ হলো তাদের হানিমুন পিরিয়ড।
প্রথম 6 মাসের পরিকল্পনা অনুযায়ী শুরু হয়েছে অসহায় পরিবারের নারী প্রধানকে মাসিক 2,500 টাকার ফ্যামিলি কার্ড প্রদান। মাসিক সম্মানী চালু হয়েছে মসজিদের ইমাম, মসজিদ, খতিবদের। 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ পেতে শুরু করেছেন কৃষকরা। পাশাপাশি চালু হয়েছে কৃষক কার্ডও। সেচ কার্যক্রম সম্প্রসারণ করতে দেশজুড়ে শুরু হয়েছে খাল খনন কর্মসূচি। বন্ধ হওয়া কলকারখানা চালু, 25 কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম, বায়ু দূষণ নিয়ন্ত্রণে 250টি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া বড় প্রকল্প হিসেবে পদ্মা ও তিস্তা ব্যারেজ মহাপ্রকল্প নিয়েছে বিএনপি সরকার। পারফরমেন্স যদি আমরা চিন্তা করি, এই 6 মাসে আমরা এটা অ্যাসেস করতে পারবো না, কারণ এখানে পুঞ্জীভূত সমস্যা। এইটা এমন একটা হটবেডের মতন যে যেই ক্ষমতায় আসুক, জন আকাঙ্ক্ষা তো আকাশ ছোঁয়া, আপনি কয়টা মিট করবেন? সরকার প্রধান হিসাবে যেই সুযোগ সুবিধা থেকে শুরু করে তো সেগুলো যেরকম একদিক থেকে বর্জন করছেন, অন্য দিক থেকে সরকার পরিচালনার ক্ষেত্রে কিচ্ছতা সাধনের বিষয়গুলোর উপর অত্যন্ত জোরালো গুরুত্ব প্রদান করছেন। অনেক ক্ষেত্রে স্বচ্ছতার বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করছেন। এই ধরনের বিষয়গুলো নতুন ধারার একটা নেতৃত্বের একটা আমরা দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। তবে সরকারের ইতিবাচক ভাবমূর্তির উল্টো পিঠও আছে। জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ব্যাংক ও আর্থিক খাতের দুর্বলতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা খাতে কঠিন বাস্তবতার মুখে সরকার। কোনো একটা ঘটনা থেকে রাজনীতিবিদরা শিক্ষা নিয়েছেন বলে আমার মনে হয় না। ফলে যেটা হয়েছে, ওই আগের ধারাবাহিকতায় চলছে এবং যত দিন যাচ্ছে আগের সরকার যে কাজগুলো করেছে প্রত্যেকের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে, পরবর্তীতে আরও কত খারাপ হওয়া যায়, আমরা সেটাই দেখি এখন। মানবাধিকার কমিশন নেই, স্বাধীন সচিবালয় যেটি প্রতিষ্ঠিত হয়ে গেছিল সেটিও এখন আর নেই, দুর্নীতি দমন কমিশন প্রায় 6 মাস হতে চলু নেই, তথ্য কমিশনও নেই। এই বিষয়গুলো যে বার্তাটা দিচ্ছে, নির্বাহী বিভাগ বা সরকারকে জনগণের কাছে জবাবদিহি করার যে আইনগত এবং প্রাতিষ্ঠানিক ভিত্তিগুলো হওয়ার কথা, সুদৃঢ় হওয়ার কথা, সেটি হচ্ছে না, বরং এটিকে আরও দুর্বল করে দেওয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আগামী দিনে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি সরকারের জন্য চ্যালেঞ্জ রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন, বিশেষ করে গণভোট ও জুলাই সনদের প্রশ্ন। সংবিধান সংস্কার প্রসঙ্গে এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে সরকার এবং বিরোধী দলের মধ্যে আমরা দেখছি ক্রমাগতভাবে দূরত্ব সৃষ্টি হচ্ছে এবং এক ধরনের রাজনৈতিক মেরুকরণ হচ্ছে। এটাও সরকারকে মোকাবেলা করতে হচ্ছে। 180 দিনের কর্মপরিকল্পনার পর্যবেক্ষণ এবং মন্ত্রী প্রতিমন্ত্রীদের পারফরমেন্স মূল্যায়ন জরুরি বলেও মনে করেন বিশ্লেষকরা। জন্য একটা বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে সেগুলো। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা। এদিকে সরকারের 6 মাস পূর্তিতে কথা বলেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ও স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু হয়েছে এবং তা দৃশ্যমান হচ্ছে। শপথ করে দিচ্ছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার। নির্বাচনের আগে জনগণের সামনে দলটির ছিল নানা প্রতিশ্রুতি, ছিল বহুল আলোচিত 31 দফা কর্মসূচিও। বিরাগের বশবর্তী না হইয়া সরকারের 6 মাস পূর্ণ হলো, এরই মধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে তাদের নির্বাচনী অঙ্গীকার। এবার মাননীয় প্রধানমন্ত্রীর 6 মাসে সরকারের মূল্যায়ন কেমন, এমন প্রশ্নে বিএনপি বলছে প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ এগিয়ে যাচ্ছে। দলটির দাবি, সরকারের শুরুটা ভালো হয়েছে এবং ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে এর সুফল। সরকারের আগ্রহ, সরকার বাস্তবায়নের জন্য তার যে ক্ষিপ্রতা, তার যে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণগুলো, এগুলোই তো অর্জন। আপনি যে একবারে শতকরা 100% রাতারাতি হবে তা তো না। এটা তো আপনি দেখতে হবে যে বিগিনিংটা কেমন। তো বিগিনিং ইজ গুড। তো বিগিনিং যদি ভালো হয়, সকালটা যদি সুন্দর হয়, সারাদিনটা সুন্দর যাবে। এছাড়া বিএনপি নেতাদের দাবি, বর্তমান সরকার দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। একটি স্বাধীন, সার্বভৌম এবং একেবারে প্রকৃত সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক দেশ যেভাবে তার স্বাধীন পররাষ্ট্রনীতি অবলম্বন করে, ঠিক সেই স্বাধীন পররাষ্ট্রনীতি অবলম্বন করেই আমাদের বৈদেশিক নীতি নির্ধারিত হচ্ছে। প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে সরকারের অগ্রগতি যেমন আলোচনায়, তেমনি জ্বালানি সংকটের মতো চ্যালেঞ্জও হয়ে উঠেছে বড় পরীক্ষা। এখন দেখার বিষয়, বাকি মেয়াদে এসব সংকট কতটা কার্যকরভাবে সামাল দিতে পারে বর্তমান সরকার।
আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। সরকারের প্রথম 180 দিনে শিক্ষা খাতে নেওয়া হয় বেশ কিছু উদ্যোগ। এরই মধ্যে শুরু হয়েছে মিড ডে মিল, কয়েক লাখ শিক্ষককে দেওয়া হয়েছে অবসর ভাতা, আর শিক্ষার্থীদের মানসিক বিকাশে নেওয়া হয়েছে নতুন করে স্পোর্টসের উদ্যোগও। তবে বন্যা ও জলাবদ্ধতার মধ্যেই এইচএসসি পরীক্ষা এবং প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে পড়তে হয় সমালোচনার মুখে। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষার ভিত শক্ত করতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মেধাবী ও দক্ষ শিক্ষক তৈরিতে, আর বন্ধ করতে হবে দলীয় পরিচয়ে শিক্ষাঙ্গনে অযোগ্য লোক নিয়োগ। আবির হোসেনের রিপোর্ট। প্রশ্নপত্র ফাঁস, অটোপাস, শিক্ষক নিয়োগে দলীয়করণ, ক্যাম্পাসে ভিন্নমত দমন, নানা অনিয়মে নাজুক ছিল গত 1.5 দশকের শিক্ষা খাত। এমন দশা থেকে টেনে তোলার দায়িত্ব পড়ে বিএনপি সরকারের কাঁধে। সরকারের প্রথম 180 দিনের প্রতিশ্রুতি অনুযায়ী এরই মধ্যে প্রাথমিকে চালু হয়েছে মিড ডে মিল, আর চলতি মাসে শুরু হচ্ছে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কর্মসূচি। আর দেয়া হচ্ছে শিক্ষকদের আটকে থাকা অবসর ভাতাও। সেই সাথে পর্যায়ক্রমে জিডিপির 5% বরাদ্দের অংশ হিসেবে শিক্ষা খাতে বাজেটে রাখা হয়েছে প্রায় 2%। আর শিশুদের মানসিক বিকাশের জন্য নেওয়া হয়েছে নতুন করে স্পোর্টসের উদ্যোগ। আমরা টোটাল একটা ইকোসিস্টেম তৈরি করার কাজ করছি। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, অ্যাসেসমেন্ট, এআই বেসড অ্যাসেসমেন্ট সিস্টেম, আমার স্কুল ম্যানেজমেন্ট ইআরপি সিস্টেম, এবং এটার জন্য টিচারকেও তৈরি হতে হবে, ট্রেন্ড হতে হবে, ক্লাসরুমটা রেডি হতে হবে। সো এগুলো লম্বা প্রসেস, এগুলো এক রাতের প্রসেস না। এই সব কিছুরই কাজ শুরু হয়ে গেছে। তবে এই সময় কিছু বিতর্কের মধ্যেও পড়তে হয় শিক্ষা মন্ত্রণালয়কে। বন্যা ও জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা এবং মন্ত্রীর মন্তব্যের কারণে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সমালোচনার মুখে প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় সরকারকে। এছাড়া সম্প্রতি সহিংসতায় উত্তপ্ত হয় শিক্ষাঙ্গন। শিক্ষাবিদদের মতে 6 মাসে নতুন শিক্ষা কমিশন গঠন না করাটা সরকারের বড় দুর্বলতা, কেননা দীর্ঘদিনের সংকট শুধু নতুন প্রকল্প দিয়ে সমাধান করা সম্ভব নয়। শিক্ষায় অগ্রাধিকার ফিরিয়ে আনতে হলে একটা কমিশন, এবং সেটার মধ্যে সেই কমিশনকে যদি দায়িত্ব দেওয়া হয় যে শিক্ষকদের বেতন ভাতা মর্যাদার বিষয়টা, স্থায়ী বেতন কমিশন শিক্ষকদের জন্য, সেটাও অতি জরুরি হয়ে পড়েছে। শিক্ষাবিদদের পরামর্শ, শুধু অবকাঠামো নির্মাণে অর্থ ব্যয় না করে শ্রেণীকক্ষে মেধাবী শিক্ষক ও পরিবেশ নিশ্চিতে সরকারকে মনোযোগ দিতে হবে। সবার আগে নীতিমালাটা হওয়া উচিত যে যোগ্যদেরকে, দক্ষদেরকে আমি শিক্ষকতা নিয়ে আসবো। ক্যারিকুলাম, টেক্সট বুক, টিচার লার্নিং প্রসেস, পরিকল্পনা ঘাটতি থাকলেও ওই মানসম্মত শিক্ষক, ক্যাপাবল শিক্ষক সেই ঘাটতিগুলো দূর করে ফেলতে পারে। সরকারের পরিকল্পনায় রয়েছে আগামী বছর থেকে মাধ্যমিকে কারিগরি শিক্ষা ও খেলাধুলা বাধ্যতামূলক করা, পাঠ্য বই পরিমার্জন এবং গবেষণায় ইনোভেশন গ্রান্ট চালু সহ বেশ কিছু উদ্যোগ। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। শুধু কথার রাজনীতিতে বিশ্বাসী নয় বিএনপি। দেশ ও জনগণের স্বার্থবিরোধী কাজ করবে না সরকার। কিশোরগঞ্জ সফরে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, যারা 17 বছর রাজপথে ছিল না তারাই জনগণকে বিভ্রান্ত করছে। এ সময় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। অভিযোগ তোলেন জ্বালানি নিয়ে আওয়ামী লীগ শাসনামলে নানা অব্যবস্থাপনার। হাওড়ার নদী বিলে ঘেরা কিশোরগঞ্জ, প্রকৃতির সঙ্গে লড়াই করে যাদের জীবন জীবিকা, সেই জনপদে প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সড়কপথে কিশোরগঞ্জের পাকুন দিয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। পুরাতন ব্রহ্মপুত্র নদে অবমুক্ত করেন মাছের পোনা। এরপর যোগ দেন স্থানীয় বিএনপি আয়োজিত মতবিনিময় সভায়। বক্তব্যের শুরুতে দেশ নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। অভিযোগ তোলেন জ্বালানি নিয়ে আওয়ামী লীগ শাসনামলে নানা অব্যবস্থাপনার। সরকার দেশ ও জনগণের স্বার্থবিরোধী কাজ করবে না জানিয়ে প্রধানমন্ত্রী জানান বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার। ঢাকা সহ বাংলাদেশের সকল মানুষ, সকল জেলা উপজেলার বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে। কিন্তু এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান্ড, অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। এরপর কটিয়াদীর আচমিতা এলাকায় কার্ফ হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ঢাকার বাইরে প্রথমবার উদ্বোধন করেন জাতীয় মৎস্য পক্ষের। এ সময় 14 জনের হাতে তুলে দেন জাতীয় মৎস্য পদক। প্রধানমন্ত্রী জানান, মৎস্য চাষীদের আনা হবে কৃষক কার্ডের আওতায়। বিশ্বে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বর্তমানে এই উজ্জ্বল সম্ভাবনা থাকার ফলে
আমরা যদি পরিকল্পিতভাবে পরিশ্রম করি, এখান থেকে বহু মানুষের কর্মসংস্থান যেমন হবে, একই সাথে আমরা আরও অনেক বেশি পরিমাণের বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার কিশোরগঞ্জে আসলেন তারেক রহমান। অংশ নিলেন বেশ কয়েকটি কর্মসূচিতে। কিশোরগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা আর নানা উন্নয়ন দাবির মধ্যে সরকার প্রধানের এই সফর পুরো জেলা জুড়ে বইছে আনন্দের জোয়ারে। আর স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে অবহেলিত হাওর অঞ্চলের মানুষের নানা দুঃখ দুর্দশা অনেকটাই লাঘব হবে। শেষ বিকেলে প্রধানমন্ত্রী যোগ দেন জেলা স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে। এ সময় উপকারভোগী নারীদের হাতে কার্ড তুলে দেন তারেক রহমান। এছাড়া ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত সহ ধর্মীয় গুরুদের দেয়া হয় সম্মানী। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, অন্য কোনো দেশের মতো নয়, বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে চায় সরকার। আমরা বাংলাদেশকে অন্য কোনো দেশের মতন বানাতে চাই না। আমরা বানাতে চাই, আমরা বাংলাদেশকে তৈরি করতে চাই একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে, যেই রাষ্ট্রে কম বেশি প্রতিটি শ্রেণীর মানুষকে রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবে, সহযোগিতা দিবে, যেই রাষ্ট্রে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি শ্রেণীর প্রতিটি মানুষ তার মর্যাদা অনুযায়ী তার প্রাপ্য রাষ্ট্রের কাছ থেকে পাবে। দিনব্যাপী সফরে শোলাকিয়া ঈদগাহ মাঠের উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচিতেও যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, কিশোরগঞ্জ। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলীয় ঐক্যের অলি আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সিইসি ও নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন মনোনয়নপত্র যাচাই করেন। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 11 আগস্টের মধ্যে। রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থী বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলের অলি আহমেদ। নির্বাচন কমিশন প্রথমে যাচাই করে 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র। যাচাই শেষে 11 দলীয় জোটের প্রতিনিধি ও জামায়াত এমপি মোহাম্মদ আব্দুল বাতেন বলেন, অলি আহমেদের পক্ষে দেয়া দুটি মনোনয়নের প্রথমটি বৈধ হওয়াতে দ্বিতীয়টি আর বাছাই করা হয়নি। জানান, মনোনয়নপত্র প্রত্যাহার করবে না 11 দল। আমার মনে হয় না এটা প্রত্যাহার করা হবে, কেননা 11 দলীয় জোটে সিদ্ধান্ত নিয়েই আমরা নির্বাচনে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার জন্য আমরা এই মনোনয়নপত্র জমা দিয়েছি। গণতান্ত্রিক ধারাবাহিকতাটা বজায় থাক, এটা আমরা চাই। এরপর বিএনপি প্রতিনিধি দলের উপস্থিতিতে যাচাই করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র। যাচাই বাছাই শেষে তা বৈধ ঘোষণা করা হয়। পরে ব্রিফিংয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এখন 20 আগস্ট নির্বাচনের অপেক্ষায়। আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছেন। এখন আমরা অপেক্ষায় থাকব 20 তারিখে নির্বাচনের জন্য। সবশেষে দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধের আনুষ্ঠানিক ঘোষণা দেন ইসির সিনিয়র সচিব। এখন দুইটাই মনোনয়নপত্র ভ্যালিড এবং আগামী 18 তারিখ হচ্ছে আপনার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন এবং 20 তারিখ, আগামী 20 তারিখ বিকাল 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত নির্বাচন। ঘোষিত তফসিল অনুযায়ী 18 আগস্ট পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে, আর সংসদ কক্ষে ভোট হবে 20 আগস্ট। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবন্ধে করা শান্তি সমঝোতা বা এমওইউর 60 দিনের মেয়াদ আজ শেষ হচ্ছে। তবে নতুন করে আলোচনা শুরু হবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শক্তি ও মর্যাদার সাথে যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই সমঝোতায় পৌঁছেছিল তেহরান। এদিকে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফও এমওইউকে ইরানের গৌরব ও বিজয়ের প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে আলোচনা শুরুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তার অভিযোগ, ওয়াশিংটন সমঝোতার শর্ত লঙ্ঘন করে সামরিক হামলা ও নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে। ফলে এমওইউর মেয়াদ শেষ হওয়ার পর ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এসব সামরিক মহড়া অত্যন্ত ব্যয়বহুল এবং উত্তর কোরিয়ার প্রতি অনুপযুক্ত ও শত্রুতাপূর্ণ বার্তা পাঠায়। ট্রাম্প আরও বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে, তাই উত্তর কোরিয়াকে লক্ষ্য করে এমন বড় ধরনের সামরিক মহড়া চালানোর প্রয়োজন নেই বলে ইঙ্গিত দেন তিনি। তবে আজ থেকেই শুরু হওয়ার কথা থাকায় এবারের মহড়া পুরোপুরি বাতিল করা সম্ভব নয় বলেও জানান ট্রাম্প। উলোচি ফ্রিডম শিল্ড নামের বার্ষিক এই যৌথ মহড়া চলবে 27 আগস্ট পর্যন্ত। এতে প্রায় 18,000 দক্ষিণ কোরীয় সেনা অংশ নেবেন।